আমরা দেশকে ভালোবাসি। সরকারি দল বিরোধী দল বড় কথা নয়। এখান থেকে অনেকেই বলেছেন যে আপনারা এত সমালোচনা করেন, একদিন তো আপনারা সাইড বদল করে এখানেও আসতে পারেন। আল্লাহ ভালো জানেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ভালো জানেন ক্ষমতার পালা বদল কখন হবে, কারে দিয়ে হবে, কিভাবে হবে, তবে হবে, এটাই কথা। মাননীয় স্পিকার, এরপরে যে বিষয়টার উপর আমি গুরুত্ব দিতে চাই এটি হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত। একটি জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার পরেই স্বাস্থ্যের জায়গা। আমাদের স্বাস্থ্য খুবই খারাপ। আপনি নিজেও এগুলা প্রত্যক্ষ করেছেন। অবশ্য আপনার বোধহয় সুযোগ কম হয়, কারণ আপনি তো সিএমএইচে ট্রিটমেন্ট নেন। এটা তো আপনাদের জন্য স্পেশালি ডেজিগনেটেড। আমরা সেখানে যেতে গেলে হয়তো আপনাদের দোয়া নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের দেশে পল্লী স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র একই চিত্র। ধারণ ক্ষমতার 3 গুণ রোগী টার্নওভার, আউটডোরে ইনডোরে সব জায়গায়। এমনকি লজ্জা লাগে যে মানুষ জীবন বাঁচানোর তাগিদে সুস্থ হওয়ার আশায় স্বাস্থ্যকেন্দ্রে যায়, হাসপাতালে যায়, সেই মানুষগুলো মাটির মধ্যে মেঝেতে শুয়ে আছে। কি করবে? হাসপাতাল কর্তৃপক্ষের তো এত বেড নাই, আবার রোগীকেও মানবিক কারণে ফিরাই দিতে পারছে না। তার চিকিৎসা এখনই দরকার। এখানে নতুন কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। আমার এই ক্ষেত্রে সুস্পষ্ট অনুরোধ, যদি অবকাঠামো কোনো জায়গায় দুর্বল থাকে আগে তা মেরামতের দিকে গুরুত্ব দেন। যদি লজিস্টিক্স সাপোর্টের শর্টেজ থাকে, যদি না অবশ্যই আছে, আগে সেইগুলা সংযুক্ত করেন। ম্যান পাওয়ার শর্টেজ আছে, আগে সেইটা দক্ষতার ভিত্তিতে পূরণ করেন। বিদ্যমান সেবা কেন্দ্র যেগুলো আছে, হসপিটাল যেগুলো আছে, এগুলাকে আগে মানে আনেন। আমি চিকিৎসা শাস্ত্রের একজন ক্ষুদ্র ছাত্র, বেশি দিন এই শাস্ত্রের সাথে থাকতে পারিনি। রাজনীতির ময়দানে চলে এসেছি, অল্প দিন সরকারি চাকরি করেছি। তারপরেও যা দেখি সমাজের একজন সাধারণ নাগরিক হিসেবে, আমাদের স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য আমাদের কোনো ভীষণ আমার কাছে ধরা পড়ে না। আমাদের চিকিৎসক যারা আছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কপি অ্যান্ড পেস্ট। আমরা বিদেশকে নকল করি, আমরা নিজেরা কোনো প্রযুক্তি উদ্ভাবন করি না। একই ক্রাইসিস এখানে, অথচ এটি হচ্ছে একটা শতভাগ ক্লিনিক্যাল ওরিয়েন্টেড শিক্ষা। এখানে বই মূল বিষয় নয়, এখানে পেশেন্ট মূল বিষয়। এই নিয়ে আমাদের কোনো ভীষণ আমার কাছে মনে হয় না। আমরা জোড়াতালি দিয়ে চলছি। এই স্বাস্থ্য ব্যবস্থাকে একটা ভিশনারি স্বাস্থ্য ব্যবস্থায় নিতে হবে, এবং এটি সম্ভব। আমাদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই, পরিবেশের অভাব। এই পরিবেশটা নিশ্চিত করা হোক, আমি দোয়া করি এবং আহ্বান জানাই। এখানে আবার আর একটা বৈষম্য আছে। আমাদের কিছু রেগুলেটরি সংস্থা আছে স্বাস্থ্যে, তারা ইন্সপেকশনে যান, ইভালুয়েশন করেন, খুব গুরুত্ব দিয়ে খুঁটে খুঁটে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে ধরেন। কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোও ওই রকম ইন্সপেকশন করা, ইভালুয়েট করা তাদের একই দায়িত্ব। সেখানে তারা এটা করেন না। সেখানে মহাপাপ করেও সবাই বহাল তবিয়তে থাকে। সেখানে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না। এটা এখন নতুন না, ওই চলে আসতেছে ধারাবাহিক। ইনসাফ হচ্ছে। অপরাধ যেখানে, অপরাধ কন্ট্রোল করার দায়িত্ব সরকারের, সেখানে সমানভাবে দুইটাকে ট্রিট করতে হবে। এই দেশে সরকারি শিক্ষা ব্যবস্থায় বিদেশ থেকে ছাত্রছাত্রী আসার তেমন সুযোগ নেই, সার্কের একটু সুযোগ ছাড়া, এটাও খুব সীমিত। কিন্তু বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বিপুল সংখ্যক বিদেশি ছাত্রছাত্রী এখানে আসে। এর মাধ্যমে
দেশের স্বাস্থ্য ও শিক্ষাকে যেমন এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে, ঠিক তেমনিভাবে প্রচুর পরিমাণ রিমিটেন্স আর্ন করারও আমাদের সুযোগ রয়েছে। অতএব সমান তালে এই দুইটাকে যেন সার্ভিলেন্সে রাখা হয়, সেটাই হচ্ছে আমার দাবি। সম্প্রতি 8 দিন হসপিটাল নিয়ে এখানে কথা হয়েছে, অনেক কথা। আমি ওই সমস্ত তর্কে যাচ্ছি না, শুধু মানবিক একটা দল বিষয় সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব। এই মেডিকেল কলেজটা, হাসপাতালটা একটা মেডিকেল কলেজের হাসপাতাল। এটার সাথে প্রায় 750 স্টুডেন্টের, মেডিকেল স্টুডেন্টের সম্পর্ক এবং প্রায় সমপরিমাণ নার্সের সম্পর্ক। এরা বই পড়ে ডাক্তার হতে পারবে না এবং কেবল বই পড়ে নার্সও হতে পারবে না। এদের রুগী লাগবে, হাসপাতাল লাগবে। তাদের কোনো বিকল্প অ্যারেঞ্জমেন্ট না করে এই হাসপাতাল যদি বন্ধ রাখা হয়, তাহলে এই ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের দায়িত্ব কে নেবে? অনুরূপভাবে বিদেশ থেকে পরবর্তীতে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো ছাত্রছাত্রী ভর্তি হওয়ার কোনো আগ্রহ রাখবে না, বলবে মাঝপথে আমরা ব্ল্যাক আউট হয়ে যাব। এই সিদ্ধান্তহীন, অস্থিতিশীল ও অনিশ্চিত গন্তব্যে আমরা যাব না। তাতে কি দেশের লাভ হবে? এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে, যারা মালিক পক্ষ আছেন, সংগঠিত গঠনের জন্য আমরা সকলেই খুবই অনুতপ্ত, আমরা শোকাহত। সঠিক তদন্তের মাধ্যমে কারো দোষ প্রমাণিত হলে তার বিচার হোক, শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার, সময় বেঁধে দিয়ে সেটা করে এই হসপিটাল অতি সত্বর খুলে না দিলে এই সমস্ত জিনিস হুমকিতে পড়বে। এটা ঠিক, হয়তোবা তাদের কোনো দুর্বলতার কারণে এই ঘটনা ঘটেছে, কিন্তু এটাও ঠিক যে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ সেবা পেয়েছে এবং তারা এমন কিছু সেবার রেভিনিউ এখানে দিতে পেরেছে। আমিও একটা প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমি বলছি আমিও এটা দিতে পারি না, এর দ্বারে কাছেও আমি দিতে পারি না। তাদের ভালোকেও অ্যাপ্রিসিয়েশন দেওয়া হোক, আর তাদের কোনো অপরাধ থাকলে সেটাকেও বিবেচনায় নেওয়া হোক, কিন্তু আমাদের পদক্ষেপটা হোক মানবিক এবং যৌক্তিক। আমি বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট এবং নার্সদের তাদের একাডেমিক ক্যারিয়ার এবং জীবন বাঁচানোর জন্য আমি সরকারকে এ বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য অনুরোধ করব। মাননীয় স্পিকার, সময় তো আমি বেশি নিয়ে ফেলছি, আর অল্প সময়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। প্রবাসীরা আমাদের সমাজের অংশ। এই প্রবাসীদের নিয়ে এখানে আমরা 1.5-2 ঘন্টা আলোচনা করেছি। সরকারি দল, বিরোধী দল, খুবই প্লিজেন্ট আলোচনায় আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু এই বাজেটে প্রবাসীদেরকে আস্থায় আনা, সম্মানিত করার বিশেষ কোনো উদ্যোগ আমার কাছে আমি লক্ষ্য করিনি। সেই আলোচনায় আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রবাসীরা সরকারি দলের নয়, বিরোধী দলের নয়, তারা বাংলাদেশের। এই সংসদ থেকে একটা বিশেষ কমিটি বা টাস্ক ফোর্স করা হোক, যারা এই বিষয়গুলা নিয়ে মুভ করবে, দেশে দেশে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করবে। আমাদের প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় তার যেটুকু যোগ্যতা আছে, এই যোগ্যতার সাথে যেটুকু সামর্থ্য আছে সব উজাড় করে দিয়ে বিদায় হয়। জায়গা জমি বিক্রি করে, ধার দেনা করে যায়, হালের বলদ বিক্রি করে, এগুলা করে তারা বিদেশে যায়। এই যেতে গিয়ে তারাও বিড়ম্বনার শিকার হয়। মালয়েশিয়া একটা গুড হাব, যেখানে আমাদের প্রায় 20 লক্ষ লোক থাকে, সেই জায়গায় অতীতে অনেক কেলেঙ্কারি হয়েছে। সেখানে একটা কোম্পানি করে, নুরুদ্দিন আমিন, সে একটা কোম্পানি করে একটা সিন্ডিকেশনের মাধ্যমে 85,000-এ যেখানে একজন শ্রমিক ভাই যাওয়ার কথা, সেখানে তার কাছ থেকে নেওয়া হয়েছে 6-7 লক্ষ টাকা। এখনও সেইটা বহাল আছে। আমি এই গণতান্ত্রিক সরকারকে অনুরোধ করব, হাত দেন, ভেঙে দেন সিন্ডিকেট, খুলে দেন দুয়ার, চলে যাক শ্রমিক মাত্র 85,000 টাকায়। যারা জেলের ভিতরে আছে তাদেরকে মুক্ত করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সফরে কথা বলেছেন, ধন্যবাদ। তারা মুক্ত হয়ে আসলে এবং
এবং যদি তারা সেখানে কাজ পায় আমরা খুব খুশি হব। এদের কোনো দোষ নাই, এরা বুঝে নাই কোনটা জালিয়াতি আর কোনটা সঠিক। দালালের খপ্পরে পড়ে তাদের ভাগ্যে আগুন জ্বলছে। এই দালালদেরকেও আইনের আওতায় আনেন, শাস্তির আওতায় আনেন। এই চেইনটা ভেঙে দেন, খান খান করে দেন। ওই চেইন রেখে মলম দিলে আমাদের কোনো লাভ হবে না, বারবার ফুসকা উঠতেই থাকবে। তাদের আরও অনেকগুলো সমস্যা আছে, আমি সেগুলার দিকে গেলাম না। আর মালয়েশিয়ায় শুধু প্রবলেম না, প্রবলেম সর্বত্র। এক জায়গায় হাত দিলে সব জায়গায় কভার হয়ে যাবে, এবং আমি বিশ্বাস করি এটা আনঅ্যাচিভেবল নয়, এটা অ্যাচিভেবল। এখানে দরকার সদিচ্ছা আর কঠোর পদক্ষেপ। আমরা সরকারের সাথে এই ব্যাপারে আছি। এই প্রবাসীরা আমাদের সম্পদ, তাদেরকে যেন আমরা যথাযথ সম্মান করতে পারি। আমি আবারও বলবো, গত সেশনে এই সেশনে যে ফ্রুটফুল ডিসকাশন হয়েছে, এর ভিত্তিতে কিছু একটা করেন, তাদের আস্থা ফিরে আসুক। যদি আমরা স্বচ্ছতা মেনটেন করতে পারি, আমাদের প্রবাসী ফ্লো আবার বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। আর না হয় মালয়েশিয়ার মতো বারবার বাধাগ্রস্ত হবে। এই খুলবে, এই বন্ধ হবে, দরজা খুলবে, জানালা বন্ধ হবে, জানালা খুলবে, দরজা বন্ধ হয়ে যাবে। এই বিপদ থেকে বের হয়ে আসা দরকার। মাননীয় স্পিকার, এখানে এই বাজেটে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের পূর্বের ভাতাটা বহাল রাখা হয়েছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। আমি অনুরোধ করব সকলেরটা বৃদ্ধি করে দেন। প্রয়োজন সবার আছে। খেতাব যারা পেয়েছেন তাদেরকে তো জাতি আলাদা সম্মান করে, কিন্তু প্রয়োজনটা আছে সবার। এই জন্য সবাইকে এই জায়গায় সম্মানের জায়গায় আমরা নিয়ে আসি। গত 17.5 বৎসরে যত মানুষ জুলুমের শিকার হয়েছে, এমনকি 28 অক্টোবর থেকে, 28 অক্টোবর শুধু জামাতের লোকেরা নিহত হয় নাই, একদিনে 34 জন মানুষ বিরোধী দলের নিহত হয়েছিল। তার মধ্যে 14 জন জামাত ইসলামের, 20 জন বিএনপির। পল্টনের ঘটনাটা ছিল সবচাইতে লোমহর্ষক, হৃদয় বিদারক, অমানবিক, পাশবিক। এই জন্য এইটা রেকর্ডে গিয়েছে। তাদেরকেও এই মজলুমের তালিকায় এনে 17.5 বৎসরে যারা খুন এবং গুমের শিকার হয়েছেন তাদের সকলকে বিবেচনায় আনা দরকার। জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের যে সম্মান দেখানো হয়েছে, বিগত সরকার এটা দেখিয়েছে। আমি অনুরোধ করব এটাকে আরও আপফোল্ড করার জন্য। এই সরকার যেন আরও নতুন কিছু ভালো যোগ করে এখানে, তাহলে এই দেশের মায়েদের গর্মে বেশি বেশি করে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। যখন বীর মাতারা দেখবেন তাদের সন্তানদেরকে সম্মান করা হচ্ছে, তখন এই দেশ বীরের দেশে পরিণত হবে। এর সর্বশেষ ভিকটিম হচ্ছে শরীফ ওসমান হাদি। আল্লাহর দরবারে তারও শাহাদত কামনা করছে। এই সবগুলার শুধু সামাজিক মূল্যায়ন নয়, বিচারিক মূল্যায়ন হতে হবে। সব কালপিটদেরকে, সে যত বড় যত উঁচু মাপের হোক, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু সরকারের এই 4 মাসে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিচারের যে গতি এই সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার আশা করেছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই এই বিচারে। এবং আমি বিশ্বাস করি আমাদের নেতৃবৃন্দ নিহত হয়েছেন বেশি, কিন্তু জনশক্তি, কর্মী তো নিহত হয়েছে বিএনপিরই বেশি। দল হিসাবে আপনাদের একটা দায়িত্ব আছে নিজ সহকর্মীদের উপর ইনসাফ করার। সরকার হিসাবে দায়িত্ব আছে সারা দেশবাসী মজলুমদের উপর ইনসাফ করার। সেই ইনসাফটা আপনারা নিশ্চিত করেন।